1946 সালের 16ই আগস্ট সকালবেলা উত্তর মধ্য কলকাতার এলাকায় উত্তেজনা শুরু হয়। মুসলিম লীগের স্বেচ্ছাসেবকেরা হিন্দু দোকানপাট জোর করে বন্ধ করতে বাধ্য করে, যার ফলে প্রতিশোধমূলক হামলা, ঝগড়া, ছুরির আঘাত এবং পাথর ইট নিক্ষেপ শুরু হয়। এই এলাকাগুলোতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী। তারপর ওকটালুনি মনুমেন্টে, বর্তমানে শহীদ মিনারে, মুসলিম লীগের নেতৃত্বে একটি বড় মুসলিম সমাবেশ শুরু হয়। এতে বাংলার মুখ্যমন্ত্রী হুসেন শহীদ সোহরাওয়ার্দী সহ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে হিন্দু বিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং সোহরাওয়ার্দী জনতাকে আশ্বাস দেন যে সরকার তাদের সাথে আছে এবং পুলিশ বা সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। এর ফলে সহিংসতা আরও উস্কে দেয়। দুপুরে কলকাতা, হাওড়া, হুগলি, মেটিয়াবুরুজ এবং দক্ষিণ 24 পরগনা থেকে মুসলিমরা সমাবেশে যোগ দেয়। অনেক অংশগ্রহণকারী লোহার রড এবং লাঠি নিয়ে আসে। অনুমান করা হয় সমাবেশে উপস্থিত হয়েছিল মুসলিম লীগের 5 লাখ মানুষ, যদিও একটি সূত্রে 1 লাখ বলা হয়েছে। দুপুর 2টোর দিকে ময়দানে মুসলিম লীগের র্যালি শুরু হয়, যা সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খাজা নাজিমুদ্দিনের মতো নেতারা বক্তব্য দেন, যাতে শান্তির কথা বলা হলেও সকাল 11টা পর্যন্ত সব আহত ব্যক্তি মুসলিম ছিল বলে উল্লেখ করে। আত্মরক্ষার নামে প্রতিশোধের ইঙ্গিত দেওয়া হয়। সোহরাওয়ার্দীর বক্তব্যকে অনেকে সহিংসতার অনুমতি হিসেবে ব্যাখ্যা করেন। র্যালির পর বিকেলের দিকে লরি করে আসা মুসলিম লীগ সমর্থকরা ইট বোতল দিয়ে হিন্দু দোকানে আবার হামলা করে, বিশেষ করে হ্যারিসন রোডে। সহিংসতা বাড়তে থাকে, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং হত্যা ঘটতে থাকে। উভয় সম্প্রদায়ের লোকেরা প্রতিপক্ষের দোকান লুট করে এবং ধর্মীয়ভাবে আক্রমণ করে। পুলিশ প্রায়শই নিষ্ক্রিয় ছিল বা সহিংসতাকে উৎসাহিত করে। সন্ধ্যা 6টা নাগাদ দাঙ্গাপ্রবণ এলাকায় কারফিউ জারি করা হয়। রাত 8টায় সেনাবাহিনী মূল রাস্তা সুরক্ষিত করে এবং পেট্রোলিং শুরু করে, কিন্তু স্লাম এবং অনুন্নত এলাকায় সহিংসতা চলতে থাকে। এই দিনের সহিংসতা 4 দিন ধরে চলতে থাকে, যাতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অন্তত 4000 থেকে 5000 লোক নিহত হন এবং 15,000 থেকে 1 লাখ আহত হয়। এটি ভারতের বিভাজনের পথ প্রশস্ত করে এবং পরবর্তীকালে অন্যান্য এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। 1946 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে, কিন্তু হিন্দু মুসলিম বিভেদ তীব্র হয়ে ওঠে। অল ইন্ডিয়া মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে 1940 সালের লাহোর রেজলিউশন থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র পাকিস্তান দাবি করে আসছিল। 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানে একটি ফেডারেল স্ট্রাকচার প্রস্তাব করা হয়, যাতে প্রদেশগুলোকে গ্রুপে ভাগ করা হয়। প্রথমে উভয় দল, মুসলিম লীগ এবং কংগ্রেস, এটি গ্রহণ করে, কিন্তু জওহরলাল নেহরুর 10ই জুলাইয়ের বক্তব্যে তিনি বিরোধিতা করেন। এতে জিন্না এটিকে বিশ্বাসঘাতকতা মনে করে। 29শে জুলাই প্ল্যান প্রত্যাহার করে নেন। জিন্না বলেন, হয় বিভক্ত ভারত, নয় ধ্বংস হয়ে যাক। এর ফলে মুসলিম লীগ 16ই আগস্টকে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন। সেই দিন হরতাল, প্রতিবাদ এবং অর্থনৈতিক বন্ধের মাধ্যমে পাকিস্তান দাবি করবে। বঙ্গপ্রদেশে মুসলিম সংখ্যা 54% এবং হিন্দু 44% ছিল, কিন্তু কলকাতায় হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ 73%। 23% মুসলিম বাস করত শহরে। শহরে মুসলিমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিলেন এবং স্লাম এলাকায় বাস করতেন। 1900 সাল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটছিল। 1943 সালের দুর্ভিক্ষে আরও তীব্র হয়ে ওঠে দাঙ্গা। বঙ্গের চিফ মিনিস্টার হুসেন শহীদ সোহরাওয়ার্দী 16ই আগস্ট দিনটিকে পাবলিক হলিডে ঘোষণা করেন, যা কংগ্রেস বিরোধিতা করে। সোহরাওয়ার্দীর স্পিচকে কেউ কেউ উস্কানি হিসেবে দেখে, যাতে পুলিশ সেনার অহস্তক্ষেপের ইঙ্গিত ছিল। কংগ্রেস নেতা কিরণ শঙ্কর রায় হিন্দু দোকানদারদের ব্যবসা খোলা রাখার আহ্বান জানায়, যা উত্তেজনা আরও বাড়ায়। সংবাদপত্র এবং প্যাম্পলেটগুলোতে উস্কানিমূলক লেখা প্রকাশিত হয়। ব্রিটিশ গভর্নর ফ্রেডরিক বারোজ 16ই আগস্ট হলিডে অনুমোদন করেন, কিন্তু পুলিশের হিন্দু সদস্যদের ছুটি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা মুসলিম লীগের শক্তি প্রদর্শনের সুযোগ হয়ে ওঠে, যা হিন্দু মুসলিমদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষকে জাগিয়ে তোলে। দাঙ্গা 16ই আগস্ট শুরু হয় এবং 19শে আগস্ট পর্যন্ত চলে। এই 4 দিন ধরে ব্যাপক হত্যাকাণ্ড চলে। প্রথমে হরতাল হিসেবে শুরু হয়, কিন্তু দ্রুত সাম্প্রদায়িক সহিংসতার রূপ নেয়। 14 ও 15 আগস্ট মুসলিম লীগের সংবাদপত্র স্টার অফ ইন্ডিয়া হরতাল এবং র্যালির প্রোগ্রাম প্রকাশ করে। উত্তেজনা ছিল, কিন্তু কোনো বড় সহিংসতার ইঙ্গিত পাওয়া যায়নি। 16ই আগস্ট সকালে উত্তর মধ্য কলকাতায়
রাজাবাজার বড় বাজারে দোকান বন্ধ করা নিয়ে ঝগড়া শুরু হয়। হিন্দুরা ব্যারিকেড তৈরি করে মুসলিম প্রশাসন আটকানোর চেষ্টা করে। অনুমান করা হয় 30,000 থেকে 5 লাখ লোকের র্যালি হয়, যেখানে খাজা নাজিমুদ্দিন এবং সোহরাওয়ার্দী স্পিচ দেন। সোহরাওয়ার্দীর বক্তব্যকে উস্কানি বলে মনে করা হয়। র্যালির পর মুসলিম দল হিন্দু এলাকায় আক্রমণ করে। হিন্দু এলাকায় লাঠিতে লড়াই শুরু হয়। পুলিশ হ্যারিসন রোডে ফায়ার করে, কিন্তু সহিংসতা ছড়িয়ে পড়ে। রাতে উত্তর কলকাতায় ব্যাপক হত্যা। 50 জন বিহারি রিকশাওয়ালা খুন হন এবং 30 জন মুসলিম মন্দিরের কাছে মারা যান। 17ই আগস্ট সহিংসতা চরমে পৌঁছায়। কেশরাম কটন মিলসে 300-র বেশি ওড়িয়া শ্রমিক কাজ করছিল। সৈয়দ আবদুল্লাহ ফারুকির নেতৃত্বে মিছিল যায়, আক্রমণ করে। হিন্দু শিখরা প্রত্যাঘাত করে। দাঙ্গা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সন্ধ্যায় কারফিউ জারি হয়, কিন্তু স্লাম এলাকায় লুটপাট এবং হত্যা চলতে থাকে। পুলিশ এবং সেনা দেরিতে হস্তক্ষেপ করে। 18 ও 19 আগস্ট ছোটখাটো হিন্দু মুসলিম দাঙ্গা চলে। 21 আগস্ট সেনা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং 22 আগস্ট দাঙ্গা থামে। প্রথমে মুসলিম আক্রমণকারী হলেও পরে উভয় পক্ষ জড়িয়ে পড়ে। গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঠা হিন্দু প্রতিরোধে নেতৃত্ব দেন। এই দাঙ্গা নোয়াখালী, বিহার এবং পাঞ্জাবে সহিংসতা ছড়ায়, যা ভারত বিভাজনকে অনিবার্য করে। কলকাতায় মুসলিম জনসংখ্যা 1951 সালে 12% নেমে আসে। এই দাঙ্গার জন্য কংগ্রেস, মুসলিম লীগ এবং সোহরাওয়ার্দীকে দোষী করে। ব্রিটিশরা কংগ্রেস, মুসলিম লীগ উভয়কেই দোষারোপ করে। ঐতিহাসিক জয়া চ্যাটার্জি সোহরাওয়ার্দীর ভূমিকা নির্দেশ করেন, কিন্তু হিন্দু নেতাদেরও দায়ী করেন। এটি ভারতের ইতিহাসে সাম্প্রদায়িক সহিংসতার একটি দুঃখজনক উদাহরণ। দ্য বেঙ্গল ফাইলস একটা পলিটিক্যাল ড্রামা, যা 1946-এর ডিরেক্ট অ্যাকশন ডেকে কেন্দ্র করে। মুভিটি দাবি করে যে এই ঘটনাগুলো একটা হিন্দু জেনোসাইড ছিল, যা ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। ট্রেলারে দেখা যায় ভবিষ্যতের একটা সিন, যেখানে 2050-এ ভারতের প্রাইম মিনিস্টার একজন মুসলিম যুবক এবং ওয়েস্ট বেঙ্গলে দুটো সংবিধান, একটা হিন্দুদের, একটা মুসলিমদের। ডায়ালগগুলোতে গান্ধীজির অহিংসাকে নেশা বলা হয়েছে, যা হিন্দুদের হারের কারণ। জিন্নাকে দেখানো হয়েছে কলকাতা দাবি করতে এবং বলা হয়েছে পার্টিশন 1947-এ শুরু হয়েছে, কিন্তু এখনো চলছে। মুভিটি গোপাল বাঠাকে হিরো হিসেবে দেখায়, যিনি কলকাতায় হিন্দু প্রতিরোধের নেতা ছিলেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছেন, এটি প্রথম হ্যান্ড অ্যাকাউন্টস থেকে তৈরি, যেমন গোপাল বাঠার বিবিসি ইন্টারভিউ এবং নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের রিপোর্ট থেকে তৈরি করা হয়েছে। কিন্তু কন্ট্রোভার্সি আছে। কলকাতায় ট্রেলার স্ক্রিনিং পুলিশ বন্ধ করে দিয়েছে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন তিনি সবটা জানতেন না, এবং গোপাল বাঠার নাতি কমপ্লেন করেছেন যে চরিত্রটি নেগেটিভ দেখানো হয়েছে। সিনেমায় মুসলিম লীগ ও হিন্দু মহাসভাকে কেন্দ্র করে এক রক্তাক্ত সময়ের চিত্রায়ন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে পরিচালক দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষ ধর্মীয় বিভেদের শিকার হলো, কিভাবে রাজনীতি সাধারণ মানুষদের জীবনে ভয়াবহ প্রভাব ফেলেছিল। চরিত্রগুলোকে সিনেমাটিকভাবে সাজানো হয়েছে, অনেকটাই কাল্পনিক, কিন্তু ঘটনাগুলো আসল ইতিহাস থেকে অনুপ্রাণিত। সিনেমায় স্পষ্ট বার্তা, ধর্মীয় বিভেদই বাংলাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মুভিটি ডিরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালীর ঘটনা দেখায়, যা অ্যাকিউরেট, এগুলো সত্যি ঘটেছে। ক্যাজুয়ালিটি এবং ভায়োলেন্সের স্কেল মুভিতে দেখানো হয়েছে, যা হিস্টোরিক্যাল অ্যাকাউন্টস ম্যাচ করে। গোপাল পাঠার রোল রিয়েল, তিনি হিন্দু প্রতিরোধ করেছিলেন, কিন্তু মুভিটি একপক্ষীয়। এটি হিন্দু জেনোসাইড বলে, কিন্তু রিয়েলিটিতে উভয় সম্প্রদায় ভিকটিম, যদিও হিন্দুরা বেশি। ট্রেলারে গান্ধীজির অহিংসাকে ক্রিটিসাইজ করা হয়েছে, যা বায়াসড। গান্ধীজি পরে নোয়াখালীতে শান্তি প্রচার করেছেন। মুভিটি দাবি করে ইতিহাস মুছে ফেলা হয়েছে লেফটিস্ট রাইটারদের দ্বারা, যা কন্ট্রোভার্সিয়াল। রিয়েল হিস্ট্রিতে এগুলো ওয়েল ডকুমেন্টেড, যেমন নিউ ইয়র্ক টাইমস রিপোর্টে, কিন্তু মুভিটি মডার্ন পলিটিক্স মিক্স করে, যেমন ইলিগাল ইমিগ্রেন্টস এবং ভোট ব্যাংক, যা 1946-এর সাথে লিঙ্ক নয়, বরং কারেন্ট ইস্যু। হিস্টোরিয়ানরা বলেন মুভিটি প্রোপাগান্ডা, অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে। ফেডারেল নিউজে বলা হয়েছে এটি হিস্ট্রি ডিস্টর্ট করতে পারে। ইতিহাসকে সিনেমায় দেখানোর সময় অনেক সময় নাটকীয়তা যোগ করা হয়, এতে দর্শক আকৃষ্ট হয়, কিন্তু সত্য পুরোপুরি ফুটে ওঠে না। বেঙ্গল ফাইলস গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলার বিভাজন ও রক্তক্ষয়ী ইতিহাসকে আলোচনায় নিয়ে এসেছে। তবে ইতিহাস জানতে হলে শুধু সিনেমার উপর ভরসা না করে নিরপেক্ষ গবেষণা ও তত্ত্বভিত্তিক বই পড়া জরুরি। সিনেমায় ঘটনাগুলোকে খুব আবেগীভাবে দেখানো হয়েছে। ইতিহাসে ঘটনাগুলো আরো জটিল ছিল, শুধু ধর্ম নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ কাজ করেছে। সিনেমায় হিন্দু মুসলিম দাঙ্গাকে একপাক্ষিক দৃষ্টিতে দেখানো হয়েছে বলে অনেক সমালোচনা উঠেছে।
কিন্তু ইতিহাসে বাস্তবে দুই সম্প্রদায়ের মানুষই ভয়াবহ ক্ষতির শিকার হয়েছিল। সিনেমায় কিছু চরিত্রকে নায়ক বা খলনায়ক হিসেবে স্পষ্টভাবে দেখানো হয়েছে। বাস্তবে অনেক নেতাই পরিস্থিতির শিকার ছিলেন, তাদের ভূমিকাও ছিল বহুস্তরীয়। গোপাল পাঠা শুধু হিন্দুদের নয়, প্রচুর মুসলিমদেরও বাঁচিয়েছিলেন। অনেক ঘটনা এমন আছে যেখানে মুসলিম পরিবার হিন্দুদেরকে, হিন্দু পরিবার মুসলিমদেরকে বাঁচিয়েছিলেন। সিনেমায় ফোকাস মূলত রক্তপাত আর বিভাজনের আবেগী দিক, কিন্তু ইতিহাসে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও সামাজিক প্রেক্ষাপট সমান গুরুত্বপূর্ণ। দ্য বেঙ্গল ফাইলস একটি পাওয়ারফুল মুভি যা ভুলে যাওয়া ইতিহাস তুলে ধরে, কিন্তু এতে বায়াস আছে। এটি হিন্দু ভিকটিমহুড অ্যাকসেন্ট করে, যা রিয়েল হিস্ট্রির অংশ, কিন্তু পুরো ছবি নয়। ইতিহাস জানা দরকার টেক্সট বুক থেকে নয়, মাল্টিপল সোর্স থেকে। এই ঘটনাগুলো আমাদের শেখায় কমিউনাল হারমোনির গুরুত্ব। সিনেমা আমাদের ভাবায়, আবেগী করে তোলে, কিন্তু ইতিহাস বোঝার জন্য দরকার নিরপেক্ষ চোখে দেখা। বেঙ্গল ফাইলস আমাদের অতীতের এক রক্তাক্ত অধ্যায় মনে করিয়ে দেয়, তবে পুরো ইতিহাস জানতে হলে আমাদের গভীরে যেতে হবে। আপনারা কি মনে করেন, সিনেমাটা ইতিহাসকে সঠিকভাবে দেখাতে পেরেছে নাকি বাড়িয়ে বলা হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপনারা কি বিষয়ে দেখতে চান মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।